57 পার্টিসিপেন্ট। কি করবো বলুন তো, আপনারা শুরু করবো নাকি? দেখতে পারেন না স্যার, শুরু করে দিতে স্যার। শুরু করে দেন, হয়ে গেছে। হ্যালো, শুরু করেন স্যার। আচ্ছা, জি স্যার। তো এখানে আপনার আমরা প্রথম যে প্রবলেমটা সেটা যদি আমরা খেয়াল করি, এখানে বলছে যে জেরক্স ইন্টারন্যাশনাল ইজ এ ডিস্ট্রিবিউটর অফ সার্টেন কমোডিটি, এ পিরিয়ডিক ইনভেন্টরি ইজ টেকেন। প্রথমে আপনাকে বলে দিচ্ছি পিরিয়ডিক ইনভেন্টরি, আমরা দুটো ইনভেন্টরি কিন্তু আলোচনা করেছি, কাজে এখানে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি নট পারপিচুয়াল ইনভেন্টরি is taken at the end of each month. The following is the summary of July 27 transaction দেয়া আছে। আপনার কাছে চেয়েছে ভ্যালু অফ ইনভেন্টরি on 31st July 2007, cost of goods sold during July 2007, profit or loss on sales. Determine this above using LIFO, FIFO and weighted average method. অর্থাৎ তিনটা মেথডই আপনাকে এই ইনভেন্টরির ভ্যালু বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, প্রফিট বের করতে হবে। তো কোন মেথডে আমরা আগে বলেছি যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি মেথডে। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি মেথডটা কি মনে আছে সবার? একটা পিরিয়ডের শেষে যে আমরা ক্যালকুলেট করে দিই, একটা বছরের শেষে শুধু একবারই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা যায় পিরিয়ড টাইমের পরে। রাইট, তার মানে আমরা প্রতিটা লেনদেনের পরে করব না, এটা হলো কনসেপ্ট যে আমরা প্রতিটা লেনদেনের পরে না, সবগুলার পরে। এলো মূল সংক্ষেপে যদি আমরা বলতে যাই, তাহলে সবগুলা পরেই কিন্তু আমরা বিবেচনা করবো, যেহেতু পিরিয়ডিক্যাল বলেই দিয়েছে। আমরা এই রিকোয়ারমেন্ট গুলাতে যাওয়ার আগে আমরা যদি ছোট্ট একটা ওয়ার্কিং করে যাই, তাহলে আমাদের সব রিকোয়ারমেন্ট গুলা করতে খুব ইজি হবে। তা নাহলে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে গিয়ে আবার আমাকে ওয়ার্কিং করতে হবে। সো দ্যাট আমি যদি একটা কমন ওয়ার্কিং করে নিতে পারি এই অঙ্কটার জন্য, তাহলে সব রিকোয়ারমেন্ট গুলো আমার জন্য একটু ইজি হবে। সেই ওয়ার্কিংটা কি? সেই ওয়ার্কিংটা হলো যে আপনার টোটাল কোয়ান্টিটি আমরা কত অ্যাভেলেবেল এবং তার আপনার কোন ডেটে কত কিনেছি এবং তার ভ্যালু কত, সেটা বের করে যদি আমরা একবারে নিয়ে নেই, তাহলে আমরা প্রত্যেকটা ইসেই কিন্তু খুব ইজিলি করতে পারবো। ওয়ার্কিংটা দেখেন, এখানে আমি সিম্পলি একটা ওয়ার্কিং করেছি। এখানে ওয়ার্কিং ফর টোটাল ইনভেন্টরি কিভাবে বের করছি? কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কোয়ান্টিটি ওপেনিং স্টক দেয়া আছে, এখানে ওপেনিং স্টক দেয়া আছে এত লিটার এট দি রেট অফ 50, টাকাও দেয়া আছে। তাহলে এটা হলো আমার ফার্স্ট কোয়ান্টিটি। দেন তার সাথে আমি যোগ করব পারচেজ গুলো, এবং এখানে আপনার প্রত্যেকটা পারচেজের এগেনস্টে আপনার কোয়ান্টিটি দেওয়া আছে, রেট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, রেট দেওয়া আছে। তাহলে আমার জন্য ইজি হয়ে গেল। এবং আপনার ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, ভ্যালুটা তো আমার বের করতে হবে, কারণ এখানে বলেই দিয়েছে ভ্যালু অফ ইনভেন্টরি। ভ্যালু তো তারা দেবে না, আপনাকে বের করতে হবে আন্ডার লিফো, ফিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ। সো দ্যাট ওয়ার্কিংটা এইরকমের দেখে নেন, আরেকবার করেন সবাই, হাতে না করলে এই হবে না। দ্যাট মিনস আপনার ওপেনিং স্টক আমরা আলাদা রাখলাম, পারচেজের একটা টোটাল করলাম, টোটাল পারচেজ, ডেট ওয়াইজ কোয়ান্টিটি লিখলাম, রেট লিখলাম, অ্যামাউন্ট লিখলাম, টোটাল করলাম, তারপর আমি টোটাল ইনভেন্টরিটা বের করলাম। সবাই একটু কষ্ট করে ফেলেন। প্রতিটাই দেয়া আছে, যেহেতু দেয়া আছে বুঝার কিছু নেই, কোশ্চেনের মধ্যে সব দেয়া আছে, সেগুলো আমরা একটা ফরম্যাটে নিয়ে আসলাম। স্যার ক্লোজিং কত ছিল স্যার? জি, ক্লোজিং কত ছিল? ক্লোজিং, হ্যাঁ স্যার ক্লোজিং ইনভেন্টরি কত ছিল? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। স্যার ক্লোজিং ইনভেন্টরিটা কত ছিল একটু দেখাতেন উপরে? ক্লোজিং ইনভেন্টরি তো আপনাকে বের করতে হবে।
না না জি স্যার কোয়ান্টিটি আছে 2 লাখ। 2 লাখ না yes. স্যার স্যার বলুন। এসব ম্যাথে সেলস রিটার্ন হইলে সেটা কি স্যার যে ক্লোজিং ইনভেন্টরিতে অ্যাড হয়ে যায় না? সেলস রিটার্নের তো সেলস থেকে মাইনাস হবে। না না মানে ধরেন স্যার রিটার্ন আসলো তখন এটা আবার আবার গিয়ে ক্লোজিং ইনভেন্টরির সাথে অ্যাড হয়ে যায় না ক্লোজিং ইনভেন্টরির সাথে? কেন ক্লোজিং ইনভেন্টরির সাথে অ্যাড হবে? আপনার সেলস যদি রিটার্ন হয় সেলস থেকে মাইনাস হবে। না স্যার পরে এটা যখন আসবে ফেরত সেটা কি আবার ক্লোজিং ইনভেন্টরির সাথে অ্যাড হবে মানে রিয়েল লাইফে আর কি? আমি বুঝতেছি না আপনার কথাটা। মানে স্যার সেলস যদি রিটার্ন হয় আমরা এর আগে করে আসি সেখান থেকে সেলস থেকে মাইনাস হবে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ অ্যাড হবে কেন? না স্যার ডেটে একটু কারেকশন আছে, জুলাই 25 হবে আর কি, উপরে নিচে একটু কারেকশন। জি স্যার, একদম লাস্টেরটা। জি স্যার। স্যার একটু ওয়ার্কিং সবার হয়েছে? জি স্যার, ওনার কথাটা ছিল কি যে সেলস থেকে যদি বাদ মানে ফেরত আসে তখন তো আমরা ওইটা এন্ডিং ইনভেন্টরির মধ্যে গিয়ে এটা অলরেডি অ্যাড করে দেওয়াই থাকে। এরকমই তো ব্যাপারটা, যে যখন আমরা এন্ডিং ইনভেন্টরিটা কাউন্ট করি লাস্টে গিয়ে তো ওইটা অ্যাড করে দেওয়াই থাকে, কারণ এন্ডিং ইনভেন্টরি তো আমরা বছর শেষে কাউন্ট করি। তো সেলস ফেরত হলে এটা অটো অ্যাডজাস্টেড হয়ে থাকে এন্ডিং ইনভেন্টরি। সেটা হলো আপনার ইসের ক্ষেত্রে, পিরিয়ডিক্যালের ক্ষেত্রে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ ওইটাই, নট পারপেচুয়াল। এক্স্যাক্টলি। সেলস তো আসে আপনার ত্রুটির কারণে, বিভিন্ন নষ্ট হয়ে যাওয়ার কারণে, তাহলে সেটা আবার ক্লোজিং ইনভেন্টরিতে কিভাবে রাখা হবে? রিটার্ন যেটা আসে স্যার, উনি কোশ্চেন করেছেন যে ধরেন আপনার 100 ইউনিট বিক্রি করেছেন, আপনার 10 ইউনিট ফেরত আসছে, ভ্যালুটা ভুলে যান আপনি। সলিউশনটা একটু আপনি এটা একটু দেখি। কোয়ান্টিটি কথাই মনে করেন যে আপনার সে 100 ইউনিট বিক্রি করছে, 10 ইউনিট বা 20 ইউনিট ফেরত আসছে। ওনার কোশ্চেনটা হলো এই 20 ইউনিটটা কি আমার ক্লোজিং ইনভেন্টরির ভিতরে আছে কিনা। এর উত্তর হলো ক্লোজিং ইনভেন্টরি যেটা দেয়া আছে ওইটার উপরে আমাকে কাজ করতে হবে, ওইটার ভিতরে থাকুক বা না থাকুক ওইটা আমার এখানে কোনো চিন্তার বিষয় না। স্যার এখানে যে টোটাল ইনভেন্টরির যে রেটটা বসছে এই রেটটা তো এভারেজ রেট। জি, এটা এভারেজ রেট। এভারেজ রেট এটা হচ্ছে টোটাল ওপেনিং স্টকটা যোগ করার পরে যে রেটটা আসে ওই রেটটা। এখানে দেখেন সব আলাদা আলাদা দেয়া আছে। জি স্যার। ওপেনিং স্টক দেওয়া আছে, যে পারচেজের আন্ডারে আমি 3টা করেছি, টোটাল পারচেজ দেয়া আছে, টোটাল ইনভেন্টরি দেয়া আছে, ভ্যালু দেয়া আছে, ভ্যালুকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করছি 44.35। স্যার একটু কোশ্চেনটা দেখাবেন একবার একটু করে? জি বলুন, কোশ্চেনটা একটু দেখাবেন একটু। কোশ্চেনটা কেন কোশ্চেন আপনাদেরকে দেয়নি? স্যার দিয়েছে। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি, দাঁড়ান। জাস্ট সেলসের ভ্যালুটা দেখতাম আর কিছু না। হ্যাঁ দেখেন স্যার 1 নম্বরটা করলাম। সবার ওয়ার্কিং হলে দেন আমি কথা বলবো। ওয়ার্কিং ডান, ওয়ার্কিং শেষ। ওকে, এইবার আপনার কাছে চেয়েছে ভ্যালু অফ ইনভেন্টরি অন 31st জুলাই 2007। আপনার কাছে 31st জুলাই আপনার কোয়ান্টিটি দিয়েছে, এখন ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমি প্রথমে কোন মেথড করব বলুন? এখানে দেয়া আছে লিফো মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট। এইবার আমাকে কিছু কমন আইডিয়া এখানে খাটাতে হবে। সেটা হলো যে 2 লাখ আমার কোয়ান্টিটি হাতে আছে, বলছে ঠিক আছে মেনে নিলাম, এবং আমাকে মেথড বলছে লিফো, আরেকটা মেথড বলছে আমাকে পারপিচুয়াল পিরিয়ডিক্যাল। সো দ্যাট আমি আমার
হাতে যেই ইটা থাকবে, কোয়ান্টিটি থাকবে, সেটা লিফো মেথডে কোন কোয়ান্টিটি গুলো থাকবে আমার কাছে? বিগিনিং গুলা বিগিনিং গুলো থাকবে। ফাইন। তো বিগিনিং ভিতরে আমি এখন ওয়ার্কিং দেখে যদি বলি যে এখান থেকে তাহলে আমার 2 লক্ষ না, জি স্যার। হ্যাঁ 2 লক্ষ ইউনিট যদি থাকে, তাহলে লিফো মানে হলো এই শেষের দিক থেকে আগে ইউজ হয়েছে এবং প্রথম দিক থেকে মালামাল থেকে যাবে। তাহলে পিরিয়ডিক্যালি আমি স্টেট যদি বলি যে আমার এই ওপেনিং থেকে 2 লাখ ইউনিট রয়ে গেছে, তাহলে কি ভুল হবে? না স্যার, ঠিক আছে। হবে না। স্যার এটা ক্লোজিং ছিল না? কোনটা? এই যে 2 লাখ। হ্যাঁ ওপেনিংটা রেখে দিব। হ্যাঁ, এই যে ক্লোজিং বলছে 2 লাখ আছে, ক্লোজিং 2 লাখ আছে, আর সব বিক্রি হয়ে গেছে। জি, বিক্রি হয়ে গেছে। আপনার হাতে কিন্তু 2 লাখই আছে, এর বেশি নেই। জি। এখন আপনাকে বলছে লিফো মেথডে বের করেন, আর বলছে পিরিয়ডিক্যাল সিস্টেমে। তো এখন লিফো মেথড যদি আমি ফলো করি, তাহলে শেষের দিকের জিনিসগুলো আগে বিক্রি করেছে, সেই কথাটা আমাকে বলেছে। জি স্যার। জি স্যার। তাহলে আমার হাতে থাকবে সবসময় প্রথম দিকের জিনিস। জি। ওকে, তাহলে এটুকু কনফার্ম যে এই 10,000-এর ভিতরে আমার 2,000 রয়ে গেছে, 10 লাখের ভিতরে আমার 2 লাখ রয়ে গেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে 2 লাখ যদি এখান থেকে থাকে, তাহলে তার রেট কত করে? 50 টাকা করে। তাহলে রেট পেলাম, কোয়ান্টিটি পেলাম, তাহলে টোটাল ভ্যালুটা পাবো 1 কোটি। ভাষাটা আমরা এইভাবে লিখতে পারি, ভ্যালু অফ ইনভেন্টরি আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি লিফো, ফিফো এন্ড ওয়েটেড অ্যাভারেজ। আমরা লিখলাম, লিফোতে গিয়ে লিখলাম দি আর্লিস্ট কস্ট রিলেটিং টু গুডস 2 লাখ ইন্টু 50 ইজ ইকুয়াল টু ভ্যালুটা বের করে ফেললাম। বুঝেছেন সবাই? জি স্যার। কঠিন? না স্যার, এটা তো অনেকটাই শর্টকাট হয়ে গেল। এটাই অ্যানসার, শর্টকাট। শর্টকাট বলতে স্যার আমরা অনার্সে যেটা করছি ওটা তো ছক করে করছিলাম। তো সেলস কবে করছি, পারচেজ ওপেনিং স্টক দিয়ে সেলস পারচেজ কবে করছি, তারপরে সেল কবে করছি, ওইভাবে মাইনাস করে করে আবার লিফো। জি, ওটা তো আমরাও করব, কিন্তু ওটা তো করব পারপিচুয়ালে। স্যার এটা যদি জানতাম তাহলে তখন করে দিতাম, এত শর্টকাট। না, আপনি করলে হতো না তো, কারণ আপনাকে তথ্যটা তখন দিয়েছিল পারপিচুয়ালে করার জন্য। আমিও আবার একটা অঙ্ক দেব, পিরিয়ডটা শুধু বছরের শেষে একবার হবে, সেজন্য এত সহজ লাগতেছে। পারপেচুয়াল করলে ওইরকমই ওই যে একটা একটা করে আনতে হবে। ও স্যার, পিরিয়ডিকে তো আবার বছরের শেষে হিসাব করে, এইজন্য আপনার কাছে একটু ইজি মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই রহস্য। ইনভেন্টরি অঙ্ক এমনিতেও ইজি, এই 2-1টা করলেই সব ইজি হয়ে যায়। ওকে, এবার তাহলে আমরা ফিফো করি। ফিফো মানে কি? প্রথম দিকের মাল আগে বিক্রি করেছে, তাই না? তাহলে আমার হাতে থাকবে শেষের দিকের মাল, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট পিরিয়ডিক্যাল সিস্টেম। তাহলে আমি যেহেতু প্রথম দিকের মাল প্রথম দিকে বিক্রি হয়ে গেছে, কাজেই এই ওপেনিং বিক্রি হয়ে গেছে জুলাই 5 তারিখে বিক্রি হয়েছে, 15 তারিখ, 25 তারিখ 2.5 লাখ কিনেছিল, এখান থেকে মোস্ট প্রবাবলি 2 লাখ রয়ে গেছে। ঠিক কিনা বলুন? 20 টাকা ধরে 2 লাখ থাকবে। জি স্যার, 35 টাকা করে, 35 টাকা দরে এইখান থেকে 2 লাখ থেকে গেল। এরপরে তার কোনো ইনভেন্টরিতে আসে নাই। সো দ্যাট আমরা এইভাবে লিখতে পারি, ওয়েট আর্লিস্ট কস্ট, সরি তো লিপোতে মোস্ট রিসেন্ট কস্ট of purchase 2 lakh into 35 70 lakh. ভাষাটা আমরা এইভাবে লিখবো যে মোস্ট রিসেন্ট কস্ট, কারণ এর পরে আর কোনো নেই, রিসেন্ট আর নেই, এইটাই মোস্ট রিসেন্ট। আর এখানে খেয়াল করছেন কিনা, এখানে বলছে আর্লিস্ট, এখানে আর্লিস্ট কস্ট বলছি, এর আগে আর কোনো কস্ট নাই, এর আগে আর কোনো কস্ট নাই, এই জন্য এটাকে বলছি আর্লিস্ট কস্ট। এর পরে আর কোনো কস্ট নাই, সেজন্য আমি বলছি রিসেন্ট কস্ট।
মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ 35 টাকা করে 70 লাখ। স্যার এই আর্লিয়েস্ট কস্ট আর মোস্ট রিসেন্ট কস্ট এটা কি স্যার লিখতে হবে নাকি শুধু যদি না লিখলে শুনেন, না লিখলে এই 35 টাকা আপনি কোথা থেকে আনছেন কিভাবে বুঝাবেন? আমরা টিকিটটা ডেট উল্লেখ করে দিতে পারি কিনা যে ওই ডেট পারেন যেভাবে হোক পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি মনে করছি এইভাবে লিখলে একটু সুন্দর হয়, এই জন্য এইভাবে লিখছি। ব্র্যাকেটে ডেট দিয়ে দিন। এটা ম্যাথ স্যার, হ্যাঁ এটা ম্যাথ। হ্যালো আমরা শুনতে পাচ্ছি স্যার, কিন্তু কে জানি কোশ্চেন করতেছিল সেটা শোনা যাচ্ছিল না। যাই হোক, কোশ্চেন করতে পারবো? হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, প্রথম হচ্ছে আর্লিয়েস্ট কস্ট রিলেটিং টু গুডস, আর দ্বিতীয়টা হচ্ছে মোস্ট রিসেন্ট কস্ট টু পারচেজ। আমরা দুইটা দুইভাবে লিখলাম কেন? একটা হচ্ছে রিলেটিং টু গুডস আর একটা কস্ট অফ পারচেজ। মানে কথা দুইটা দুই রকম হয়ে গেলে বা একই রকম লেখা যায় কিনা? লেখা যায়, কোনো সমস্যা নাই। আমি দুই রকম ইচ্ছে করে লিখেছি, যে আপনি যেটা আপনার পছন্দ আপনি সেইভাবেই লেখেন। এটা কোনো ফিক্সড জিনিস না যে এইভাবেই লিখতে হবে। অথবা আরেকজনে বলেছে স্যার আমি যদি ডেট দিয়া এইভাবে একটা গুণ করে দিই তাহলে হবে কিনা, আমি ভাষাগুলো আমি লিখবো না, তাও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু লিখলে একটু জিনিসটা বোঝা যায় যে এই আর্লিয়েস্ট কস্ট বলতে আমি এখানে ভাষায় বুঝে ফেললাম যে আগের আর কোনো কষ্ট নাই, যেহেতু আমি লিপোতে করতেছি কাজে সব থেকে আগের কষ্টটাই আমি নিয়ে আসছি। আর আপনি যদি তারিখটা আনেন, তারিখ তো আর এখানে না, এখানে লিখবেন ওপেনিং স্টক, ফ্রম ওপেনিং স্টক লিখতে পারেন, তা তো হবে। কিন্তু আমি বুঝাতে চাই যে এর বাইরে আর কোনো আগের স্টক ছিল না। আবার এখানে যেমন বলছি মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ, আরেকজন বলছে রিলেটিং টু গুডস। রিলেটিং টু গুডস বলছি এই জন্য যে অ্যাকচুয়ালি এটা আমি ডিফারেন্সটা করার জন্য, যে পারচেজ একটা কস্ট আর ওপেনিং স্টক তারও কস্ট আছে, কিন্তু ওপেনিং স্টকটাকে আমি পারচেজ হিসেবে ট্রিট না করে ওপেনিং স্টককে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি কিছুটা আমি এখানে লিখছি রিলেটিং টু গুডস, মানে বোঝায় যেটা ওপেনিং স্টক, আর এটা লিখছি কস্ট অফ পারচেজ, বোঝায় যেটা পারচেজ করেছিল। ক্লিয়ার হয়েছেন সবাই? তা আমরা যদি আমরা তো তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমরা যেহেতু ভ্যালু অফ ইনভেন্টরি বের করে ফেলছি, আমাদের আর কিন্তু কোনো সমস্যা নাই। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম তো আপনারা জানেন। কস্ট অফ গুডস সোল্ড বের করে ফেলেন আন্ডার লিপো। ওয়েটেড এভারেজটা দেখালেন না স্যার? ওয়েটেড এভারেজ, হ্যাঁ ওয়েটেড এভারেজ, সরি ওয়েটেড এভারেজ, রাইট। ওয়েটেড এভারেজ হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ইনভেন্টরি। এখানে ভাষাটা এইভাবে লিখছি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ইনভেন্টরি 2 লাখ ইন্টু 44.35, এই যে এভারেজটা করেছিলাম 44.35। এখানে আরেকটু ছোট্ট করে ব্র্যাকেটে লিখতে পারেন ফ্রম ওয়ার্কিং। আর 44.35টা কিভাবে আসছে একটু বলবেন স্যার? এই যে দেখুন, আপনি ওপেনিং ছিল 5 কোটি টাকার, আপনি কিনেছেন একবার 40, একবার 60, একবার 87, টোটাল কিনেছেন 1,87,00,000 লাখ। আগে ছিল 5 কোটি, যোগ করে হলো 6,87,00,000। ওপেনিং কোয়ান্টিটি ছিল 10 লাখ, আপনি কিনেছেন 5,50,000, টোটাল হলো 15,50,000। এই কোয়ান্টিটিকে আপনি যদি এই রেটকে টাকাকে যদি আপনি এই কোয়ান্টিটি দিয়ে ভাগ করেন তাহলে এভারেজ আসবে 64 টাকা 35 পয়সা। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। এটা তো আমি ওয়ার্কিং এ করে নিচ্ছি, কাজে এখানে যদি আমি বলি ওয়ার্কিং তাহলে আরো ভালো হবে। ফ্রম ওয়ার্কিং লাস্টে যে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে স্যার, ওটার পার ইউনিটটা কিভাবে বের করব? লাস্টে যে ক্লোজিং ইনভেন্টরি দেয়া আছে স্যার, আমরা তো এই যে ক্লোজিং ইনভেন্টরি তো ভ্যালু বের করতেছি। আমরা তো যে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি, লিফো, ফিফো এন্ড এভারেজ মেথড। আমরা তো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুই তো বের করতেছি। লিফোতে বের করলাম, ফিফোতে বের করলাম, ওয়েটেড এভারেজ বের করলাম। ওয়েটেড এভারেজের রেটটা কোথা থেকে পেয়েছি আমি এখানে বলে দিছিলাম ফ্রম ওয়ার্কিং।
ওয়ার্কিং থেকে পেয়েছি, এই যে 34 টাকা 35 পয়সা। এটাই তো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হয়ে গেল। নাও রিকোয়ারমেন্ট 2 তে বলেছে যে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস আমরা বের করে ফেলি। আমরা রিকোয়ারমেন্ট 1 করা মানে অঙ্কের 90% হয়ে গেছে। এখন শুধুমাত্র এই কস্ট অফ গুডস সোল্ড বের করব, প্রফিট বের করব লিপো ফিপো ওয়েটেড এভারেজে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আগে কি লিখতে হয়? বিগিনিং। তার থেকে কি করতে হবে? পারচেজ অ্যাড করতে হবে, পারচেজ অ্যাড করতে হবে, তার সাথে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। এই তো হয়ে গেছে সবার। তাহলে এইভাবে সুন্দর করে লেখেন, এই যে লিখলাম, এইভাবে সুন্দর করে করেন। না বুঝে লিখবেন না কেউ, জাস্ট কিভাবে প্রেজেন্ট করবেন সেইটা আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা প্রবলেম থেকে নিজেরা দেখে দেখে লেখেন, তারপর আমার সাথে মিলান, তাহলে আপনার উপকার হবে। আমারটা দেখে লেখলে আপনার কোনো উপকার হবে না। কোশ্চেন থেকে লিখে আপনি ফিগারটা বসান, তারপর আমারটার দিক তাকিয়ে দেখেন আপনারটা মিলছে কিনা। নিজে চিন্তা করে আগে করার চেষ্টা করবেন, তারপরে আমার সলিউশনের দিক তাকাবেন, তাহলে আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন, আপনার ইমপ্রুভ হবে। স্যার হেডিং কি দিব এটার? জি স্যার, এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, 2 নম্বর এটা হলো ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশন, ডিটারমিনেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। স্যার ডেট দেয়া লাগবে জুলাই দরকার নাই। আচ্ছা, মানে স্যার আমরা ফর্মালি যেভাবে সিওজিএস বের করি ওই ফরমেশনটা কিন্তু দরকার নাই স্যার। না, ওপেনিং স্টক কি 5 কোটি ছিল স্যার? জি, ওপেনিং স্টক 5 কোটি নাকি স্যার? হ্যাঁ 5 কোটি এটা তো ছিল। ভ্যালু কস্ট অফ গুডস তো ভ্যালুই হয়। হয়েছে সবার? স্যার একটু স্যার,
স্যার একটু ওই যে ওয়েটেড এভারেজটা একটু দেখি স্যার। ওয়েটেড এভারেজ কি বলেন, বুঝেননি? ওয়েটেড এভারেজ স্যার, না বুঝছি স্যার, এটা বুঝছি। হ্যাঁ, ওয়েটেড এভারেজ 2 লাখ ইনটু স্যার ওয়েটেড এভারেজের ক্যালকুলেশনটা ওই ইউনিট প্রাইস কিভাবে বের করেছেন ওটা একটু স্যার আবার বুঝিয়ে দিবেন স্যার। ওয়েটেড অ্যাভারেজের ক্যালকুলেশন বের করেছি, টোটাল কোয়ান্টিটি যোগ করেছি। আমার ওপেনিং ছিল 10 লাখ, আমি পারচেজ করছি 5,50,000, তাহলে আমার টোটাল কোয়ান্টিটি হলো 15,50,000। আবার ভ্যালু যাব, ভ্যালু আমার ওপেনিং ভ্যালু ছিল 5 কোটি, আর আমি যেটা পারচেজ করছি তার ভ্যালু হলো 1,87,50,000। দুইটা যোগ করে আমার ভ্যালু আসছে 6,87,50,000। এখন এই ভ্যালুকে আপনি এই কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দেখেন, যদি আপনার সামনে ক্যালকুলেটর থাকে দেখবেন 44 টাকা 35 পয়সা হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? জি স্যার। আগাবো? জি স্যার। স্যার ক্লোজিং ইনভেন্টরিটা একটু বলেন। ক্লোজিং ইনভেন্টরিটা? জি স্যার। ক্লোজিং ইনভেন্টরি কি বলবো বলেন আপনি, আপনার কোশ্চেনটা। স্যার ওখানে যে আমরা এই যে 1 কোটি দেখাইছি, তারপরে 70 লক্ষ, তারপরে 88,70,000, এটা স্যার কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? এখানে আমি এই যে আপনার কাছে চেয়েছি কি, ডিটারমাইন দি অ্যাবভ, অ্যাবভ মানে এই তিনটা, ইউজিং লিফো বিভিন্ন মেথডে বিভিন্ন আসছে, হ্যাঁ, এন্ড ওয়েটেড অ্যাভারেজ, এই তিনটা মেথডে আপনাকে বের করতে বলছে এই ক্লোজিং ইনভেন্টরি রকম পদ্ধতিতে, এবং বলে দিচ্ছে যে আন্ডার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখানে বলছে যে ওই কোম্পানি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি ফলো করে। সো দ্যাট ক্লোজিং আসছে যেহেতু স্যারকে কারণে স্যারকে বলতে দিন ভাইয়া, স্যারকে একটু বলতে দিন। সো দ্যাট আমাকে যেহেতু বলেছে যে লিফোতে বের করতে হবে, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, সেক্ষেত্রে আমি যখন ওয়ার্কিংটা করেছি, ওয়ার্কিংটা ওই জন্যই বোঝার জন্যই করেছি যে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই যে 25 তারিখের যে পণ্যটা আমি কিনেছি এটা সবার আগে আমি আউট করেছি, মানে আগে বিক্রি করেছি, তারপর এটা বিক্রি করেছি, তারপর এটা বিক্রি করেছি, তারপর ওপেনিংটা বিক্রি করার কথা, কিন্তু ওপেনিংও সব বিক্রি করেছি, বা কিন্তু আমাকে আগেই বলে দিয়েছে যে আপনার ক্লোজিং হাতে আছে, এখানে বলে দিয়েছে 2 লাখ হাতে আছে, তার মানে বিক্রি হয়নি। তাহলে বিক্রি হয়নি, তাহলে এই ওপেনিং থেকেই আমি 8 লাখ বিক্রি করেছি আর 2 লাখ রয়ে গেছে। আর যেহেতু লিপো মানে হলো লাস্ট থেকে আমি সব আগে ইস্যু করেছি, সেই জন্য আমার প্রথমের জিনিসগুলো থেকে যাবে, সেই জন্য এখান থেকে 2 লাখ যদি থাকে তার রেট হলো 50 টাকা করে, সেই জন্য আমি এটা বলেছি আর্লিস্ট মানে সবার প্রথম, দ্যাট মিনস ওপেনিং স্টক। আর্লিস্ট কস্ট রিলেটিং টু গুডস মানে ওপেনিং স্টকের যে কস্ট সেটা হলো 50 টাকা করে, ওখানে আছে 50 টাকা, আর 2 লাখ তো আমাকে বলেই দিয়েছে আগে, তার গুণ করলে ভ্যালুটা বের হয়ে গেছে। আবার বলছে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি হয় তাহলে আমার হাতে থাকবে সবসময় শেষের দিকে জিনিস, তাহলে এই 25 তারিখের জিনিস আমার হাতে আছে, এই 2,50,000 পুরোটা নাই, এখানে আছে মাত্র 2,50,000 বিক্রি হয়ে গেছে 35 টাকা ধরে, তাহলে এই 2 লাখ যে রয়ে গেছে এই 2 লাখের ভ্যালুটা হলো এই যে 35 টাকা করে, তাহলে 35 জনে 70, সেই কথা বলছে মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ, এরপরে আর কোনো পারচেজ হয় নাই, সেই জন্য ল্যাঙ্গুয়েজটা বলছি মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ, এই 35 টাকা করে, সেই জন্য। আর এভারেজ তো একটু আগেও বুঝাইলাম যে এটা আপনার মূল্যকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে এভারেজ আছে, এভারেজ প্রাইস দিয়ে আমি বের করছি, সেই জন্য বলছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ইনভেন্টরি। এবার কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ফিফোটা কি কাইন্ডলি আরেকবার, সরি ফিফো বলছি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এখানে সবার প্রথমে স্টোরে কোন জিনিসটা ঢুকেছে আগে, ওপেনিং স্টক, ওপেনিংটা আগে ঢুকছে সবার আগে, সে আগে বিক্রি হয়ে যাবে, ওই স্টোর থেকে সে আগে চলে যাবে, তারপর যাবে এইটা, তারপর যাবে 15 তারিখেরটা, তারপর যাবে 25 তারিখেরটা, সবই যাওয়ার কথা কিন্তু যায়নি, 2 লাখ থেকে গেছে। তাহলে
প্রথম দিক থেকে যদি চলে যায় থাকবে শেষের দিকের লোক, থাকবে শেষের দিকের মালামাল। এই 25 তারিখে মালটাই রয়ে গেছে, কিন্তু পুরাটা নাই, এখানে মাত্র আড়াইয়ের ভিতরে 2 লাখ রয়ে গেছে। তো তার রেট দেওয়া আছে 35 টাকা করে, এই জন্য 35 জনের 70 বের করছি। ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে স্যার একটা কোশ্চেন করতে পারবো স্যার? বলুন স্যার। মনে করেন জুলাই 25-এ আমাদের কেবল ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে স্যার 3 লাখ, তাহলে 2.5 লাখ টাকা ভ্যালু 35 নিব আর বাকি 50,000 30 হিসেবে নিব, এভাবে না স্যার? যদি 3 লাখ থাকে, হ্যাঁ 3 লাখ থাকে, 2.5 লাখ আসবে এইটার রেট, 50,000 আসবে এই 2 লাখের রেট, 2 লাখের রেট আসবে 50। ওকে স্যার। মানে স্যার ওই ক্লোজিং এন্ট্রির উপর হিসাব করে নিতে হবে স্যার। ক্লোজিং এন্ট্রির উপরে হিসাব করে আপনাকে অ্যাসিউম করে নিতে হবে। দিস ইজ কল্ড পিরিয়ডিক্যাল ইনভেন্টরি আর সিস্টেম। স্যার আরেকটা জিনিস, ফ্রেটিং যদি কস্ট থাকতো, দেওয়া থাকতো এদিকে, ওটা তো পারচেজের সাথে অ্যাড হয়ে যেত, তাই না? হ্যাঁ কোনটা? না, আচ্ছা ফ্রেটিং কস্টটা যদি দেওয়া থাকতো অঙ্কের মধ্যে, হ্যাঁ অবশ্যই পারচেজের সাথে হ্যাঁ অ্যাড হয়ে যেত, আচ্ছা, অ্যাড হয়ে যেত। নরমালি এই সব ক্ষেত্রে ওই ধরনের দেয় না। ওকে স্যার। ওগুলা দেবে আপনাকে যাতে ফ্রেশ, যদি আপনাকে ইনকাম স্টেটমেন্ট করতে দেয়। আমরা কিন্তু এই অঙ্কটার ভিতরে 2টা জিনিস শিখতেছি, একটা হলো আমরা ইনভেন্টরি অঙ্ক শিখতেছি, আর 2 নম্বরে আমরা ইনকাম স্টেটমেন্টও শিখতেছি। কিন্তু ইয়েস স্যার। তাহলে একইভাবে ডিসকাউন্ট বা অ্যালাউন্সেস থাকলে আমরা ওটা বাদ দিয়ে দিতাম। হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, নাও এবার আমরা তাহলে রিকোয়ারমেন্ট 2 শেষ করলাম, ডিটারমিন দ্য কস্ট অফ গুডস সোল্ড। এরপরে 3 নম্বরে বলছে ইনকাম স্টেটমেন্ট করার জন্য, দ্যাট মিন্স প্রফিট না লস হয়েছে সেটা বের করার জন্য। এই যে প্রফিট আর লস প্রত্যেকটা মেথডে, প্রফিট হলো না লস হলো, তাহলে প্রফিট এবং লস বের করতে হলে আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এবং ইনকাম স্টেটমেন্ট প্রথম আইটেমই হলো সেলস। তাহলে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবো, গ্রস প্রফিট হবে, সেখান থেকে যদি কোনো খরচ থাকে সেগুলো আমরা বাদ দেব, দেখে থেকে বাদ দিলে তাহলে আমার প্রফিট বের হয়ে যাবে বা লস বের হয়ে যাবে। সেটাই আমি করেছি। দেখুন মেথড তো আগে উপরে লেখা আছে, লিফো, ফিফো, ওয়েটেড এভারেজ, 3টা মেথডে রিকোয়ারমেন্ট 3। স্যার এই লিফো, ফিফো আর ওয়েটেড এভারেজ যেটাই হোক, এটা শুধু ইনভেন্টরিটার, এন্ডিং ইনভেন্টরিটার মধ্যে একটু পার্থক্যটা আনে, বাকি সবই সেম। রাইট, আর তো সবই সেম। হ্যাঁ বাকি সবই সেম। না স্যার, কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হবে না? আর তো সবই সেম। ঠিক আছে স্যার, ঠিক আছে। জি বলুন স্যার। এইখানে যদি নেট সেলসটা একবারে বের করে তারপরে 3টা মেথডে নেট সেলস থেকে শুরু করি, তাহলে কি হবে নাকি? কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে বের করতে পারেন। এটা আমি আমার মতন করেছি, আপনি আপনার মতন করতে পারেন। এটা নির্দিষ্ট কিছু নাই যে এইভাবে করতেই হবে। স্যার এটা কি এই যে ফিফো মেথডে, লিফো মেথডে আর হচ্ছে এভারেজ মেথডে, তো 3টা মেথডে আমার প্রফিট কত? জি আচ্ছা, তাহলে প্রফিট বের করতে হলে প্রথমে আমাকে সেলস আগে বের করতে হবে। সেলস অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রয় কোশ্চেনে দেয়া আছে, আমি দেখে দেখে কোশ্চেন থেকে নিয়েছি, এটা কোনো ক্যালকুলেশন নাই। এই যে কোশ্চেন বলা আছে, এই যে সেলস অন অ্যাকাউন্ট দেয়া আছে, সেলস অন ক্যাশও দেয়া আছে, সেলস রিটার্ন দেয়া আছে। তার মানে 2টা আছে সেলস এবং একটা আছে রিটার্ন। তাহলে আমি সেলস থেকে রিটার্ন মাইনাস করব, তাই করেছি। এই যে সেলস তো প্রত্যেকটা মেথডে সেলস তো সেমই থাকবে। সেলস অন অ্যাকাউন্ট মানে বাকিতে, সেলস অন ক্যাশ মানে নগদও বিক্রি করছি, বাকি বিক্রি করছি। টোটাল সেলস হলো 10 লাখ, সেটা প্রতিটা মেথডে সেম থাকবে। আমি একটু আচ্ছা ফামি ভাই আছেন নাকি? হ্যাঁ অবিনাশ দা বলেন। দাদা ওই যেটা বলতেছেন, আচ্ছা ওয়েটেড এভারেজে একটা জিনিস জানার জন্য আর কি, হ্যাঁ ওয়েটেড এভারেজে আপনার যখন হিসাবটা রাখে সেল যদি করি, তাহলে কি আপনার রেটের উপর কোনো ইফেক্ট পড়ে? সেলস এর ক্লোজিং ইনভেন্টরি রেটের উপরে? ভাই আমি আপনার সোজা হিসাব বলি, ওয়েটেড এভারেজটা কি, আপনি জাস্ট নরমাল জিনিস চিন্তা করবেন যে 10টা পণ্য বিক্রি করছেন, ঠিক আছে, বিভিন্ন দামে। এখন সবগুলা মিলে ওই 10টা পণ্যর দাম কত, ঠিক আছে? তো এই তো আসলো একটা টোটাল আসলো, আর আমার টোটাল কোয়ান্টিটি কত? 10। টোটাল কোয়ান্টিটি 10, আর টোটাল অ্যামাউন্ট মনে করেন ভুংবাং হাবিজাবি
ফর এক্সাম্পল লেটস সে 15 150 লেটস সে 150 যেটাই হোক হ্যাঁ টোটাল অ্যামাউন্ট দিয়ে টোটাল কোয়ান্টিটি ভাগ দিলে ওয়েটেড এভারেজ এই 1.5 টা পাইলাম না। এবার আমার এন্ডিং ইনভেন্টরি কত? আমার ওখানে বলছে যে এন্ডিং ইনভেন্টরি ছিল 2 লাখ। এখন আমি কি করব? 2 লাখকে আমি এই দিয়া গুণ দিব, যে অ্যামাউন্ট আমরা পাইছি, ঠিক আছে, ভাগ দিয়ে। আচ্ছা 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 বুঝতে পারছি, কিন্তু আমি বলতে যাচ্ছিলাম হচ্ছে আর কি হতো, আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনার যখন একটা প্রোডাক্ট যখন সেল করব, হ্যাঁ, সেটা এভারেজ মেথডে তো সেল করলে তো আমার স্টক থেকে বের হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এভারেজ মেথডে আপনার রেটের উপর কোনো ইফেক্ট পড়বে, ক্লোজিং ইনভেন্টরি রেটের উপর কোনো ইফেক্ট পড়বে কি না? আমি যেটাই বের করছি, আমি রেটটা ফিফোতে কি করছি দেখেন, ফিফোতে চিন্তা করছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এইভাবে আমি চিন্তা করে দেখছি কি যে আমার শেষ পারচেজে যেটা ছিল ওইটার মধ্যেই আমার ইনভেন্টরিটা রয়ে গেছে। এই জন্য ওই লাস্ট জুলাইয়ের 25 তারিখে বিক্রি করছি যেই টাকায়, আমি 2 লাখ টাকাটা সেই রেটে ধরছি। লিফোতে কি করছি? লিফোতে চিন্তা করছি যে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে লাস্টে যেটা ঢুকছে ওটা চলে গেছে, তার মানে বছরের প্রথম দিকের জিনিসটা রয়ে গেছে। তার মানে এন্ডিং ইনভেন্টরি যে 2 লাখটা, এটা আমার প্রথম দিনের পারচেজে রয়ে গেছে, তাই না? তার মানে 10 লাখ অ্যামাউন্টের মধ্যে রয়ে গেছে। 10 লাখ অ্যামাউন্ট আমি কত টাকা দিয়ে করছিলাম? বিগিনিং ইনভেন্টরি 50 টাকা ছিল, এই জন্য তখন আমি ইনভেন্টরি রেটটা ধরছি 50 টাকা। আর ওয়েটেড এভারেজের ক্ষেত্রে আমি ধরছি এভারেজটা 2 লাখ টাকা ডিভাইড বাই এভারেজ। ভাই আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু করে শুনেন। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে পারপেচুয়ালে হয়। পারপেচুয়ালে যখনই বাই করে, পারচেজ করে, তখন আপনার এভারেজ প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেলিং এর সময় কিছুই চেঞ্জ হয় না, বুঝছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই আর কি আমি জানতে চাচ্ছিলাম এটাই। ওটা পারপেচুয়ালে হয়, এখানে পিরিয়ডিক এসব হিসাব নাই। পারপেচুয়ালে যখন আপনি পারচেজ করবেন, পারচেজের সাথে সাথে আপনার এভারেজ প্রাইসটা চেঞ্জ হবে। সেলিং এর সময় ঠিক ওই প্রাইসে সেল হবে, রিসেন্ট প্রাইসে, বাট সেলিং এর সময় প্রাইসটা চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ হবে না, বুঝছেন? বুঝতে পারছি। বাট এভারেজ যদি আমি করি তাহলে পারপেচুয়ালে আমার চেঞ্জ হবে যাবে। হ্যাঁ, পারপেচুয়ালে হবে, কিন্তু পিরিয়ডিক এসব কোনো হিসাব নেই। পিরিয়ডিকে আমার চেঞ্জ হবে না, রেট চেঞ্জ হবে না। আর সেলিং এর সময় কখনোই চেঞ্জ হয় না, বাইং এর সময় হয়, পারচেজের সময় না। এটাই আমি জানতে চাইলাম কি জন্য, আজকে আমার স্টক মিলাতে গিয়ে তখন আমার এই জিনিসটা কি আমার রেট চেঞ্জ হচ্ছে একটা, মানে রেট চেঞ্জ হচ্ছে না, না আমি ক্যালকুলেশন করে দিই আমার রেট ঠিকই আমার এক্সেলে করতেছি যে রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি জিনিসটা ধরতে পারলাম না, জিনিসটা আসলে ল্যাকিং ছিল, এখন বুঝলাম। আবার পারপেচুয়াল আর পিরিয়ডিক রিটার্ন আসলেও চেঞ্জ হয় যখন আপনার রিটার্ন আসলেও চেঞ্জ হয়, কারণ ওইখানে তো তখন আবার ডিসকাউন্টের কিছু ব্যাপার থাকে, সেটা তখন অ্যাডজাস্ট বলে দিতে হবে আপনাকে, কতটুকু কি কোশ্চেনে বলা থাকবে কিরকম অ্যাডজাস্টমেন্ট করবে, নাহলে আপনি কিছু করতে পারবেন না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা দিহান ভাই আসো? হ্যাঁ ভাইয়া। আমরা কি গ্রুপের মধ্যে যে এফএফ এর থিওরি তো লেখার জন্য ভাগাভাগি করি নাই, তাই না? না না, এগুলো হবে কালকে, এগুলো কালকে হবে। আচ্ছা কালকে কাজ করব। হ্যাঁ, কাল এটা শুরু করতে হবে। ওকে স্যার, আমরা তো শুনতে পাচ্ছি না। স্যার ফোনে কথা বলতেছে মনে হয়। তো আমি আবার আপনাকে একটু পরে আবার রিং করব, মানে আমার এমডি সাহেব একটু রিং করছে। হ্যাঁ হবে হবে, কালকে গ্রুপ স্টাডি হবে। জি স্যার, অসুবিধা নেই স্যার। জি স্যার, ওকে স্যার। জি হ্যালো, সবার হয়েছে? জি স্যার, এটা ওকে স্যার। এখানে ইনকাম স্টেটমেন্টের 3টা ফর্মই তো একই, যে কোনো একটা করলে হবে না, এরকম 3টাই করতে হবে? 3টা মানে তো এটা তো আপনার যে লিপো ফিপো ওইটা এভারেজের জন্য আমি একত্রে করেছি আর কি। না ওটা না, রিকোয়ারমেন্ট 3 তে হ্যাঁ সবগুলার ভ্যালুই তো এক। হ্যাঁ, তো এরকম 3টা পার্ট করতে হবে না করলে আপনি দেখেছেন ভ্যালু কিন্তু এক নাই, যে প্রফিট মানে আমি জাস্ট স্যার নেট সেল পর্যন্ত একটা করতে যাচ্ছি, হ্যাঁ করেন, অসুবিধা নাই, 3টা করব, কোনো সমস্যা নাই, কিন্তু নেট সেলসটা তো আপনি তাহলে ওয়ার্কিং করে নিতে হবে। তাহলে নেট সেলসটা আপনি এই মেথডে যে নেট সেলস আপনি টোটাল ফিগারটা আনবেন, এটা কিভাবে আনবেন? ফিগারটা পেলেন কোথায়? কোথাও না কোথাও তো আপনাকে দেখাতে হবে। আপনি এই করে নিয়ে আসতে পারেন, ওয়ার্কিং করে নিয়ে আসতে পারেন। ওকে স্যার, একই কথা, তাহলে একটা ওয়ার্কিং করলে 3টে জায়গাতে নিয়ে আসতে পারবেন, তাও পারবেন, কোনো সমস্যা নেই। ওকে
সবাই কি বুঝেছেন ইনকাম স্টেটমেন্টটা? জি স্যার। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য স্যার কতটুকু সময় হাতে রাখলে বেটার হয়? এই ম্যাথটা করার জন্য আপনাকে কমপক্ষে 15 মিনিট হাতে রাখতে হবে। আচ্ছা, তাহলে ভালো টাইম। এখন সবাই যদি বুঝে থাকেন তাহলে আমার একটা কোশ্চেন আছে, আমি বুঝি না এখনো, সেটা আমাকে বুঝাতে হবে। সেটা হলো যে সবই ঠিক আছে, বাট 3টা পদ্ধতিতে 3 রকমের প্রফিট হলো, কারণটা কি? ইনিশিয়ালি যে ইয়াটা নিয়েছি সেটা অনেক দামে ছিল, অনেক বেশি কস্টিং ছিল। লিপো ফিফোর কারণে ওপেনিং এটা ফিফোর কারণে যে কস্ট অফ গুডস ওটা যদি ভেরিয়েশন হলো, ওই যে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে তার লেটেস্ট কস্টের সাথে আমার ইনকাম স্টেটমেন্টে মিল থাকবে। গত লেকচারে আপনি যেটা বলছিলেন স্যার, ওইটা কারণে প্রাইজের ডিসটেন্সটা অনেক বেশি ভেরি করে, এইজন্য। ওকে, রেভিনিউ সেম বাট কস্ট আলাদা, এজন্য স্যার আলাদা আসছে। প্রাইসটা অনেক হাই, মানে ডিসটেন্সটা অনেক বেশি বেশি কম। স্যার কস্ট অফ গুডস সোল্ড যদি বেশি হয় তাহলে আমাদের প্রফিট কম হবে, আর কস্ট অফ গুডস সোল্ড যদি কম হয় তাহলে প্রফিট বেশি হবে। লিফো মেথডে যেহেতু আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে আপনার ইয়ের জন্য, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুর জন্য। রাইট, 3টা মেথডের জন্য 3 রকম ক্লোজিং ইনভেন্টরি আছে, তাই আমাদের ডিফারেন্স আছে। এই উত্তরটা সঠিক হলো, 100 তে 100 হয়েছে, আর বাকিগুলো আমি উত্তর নিব না। আপনারা অনেক ঘুরিয়ে ফিচিয়ে বলেছেন, ডাইরেক্ট বলেননি কথাটা। এই জন্য এই যে প্রফিট যে ভেরি করছে, একমাত্র দায়ী হলো ক্লোজিং ইনভেন্টরি। শেষ, এক কথায়। আপনি যদি কস্ট অফ গুডস সোল্ড বলেন, সেটাও ওখানেও ক্লোজিং ইনভেন্টরি আছে। আপনি যদি বলেন যে মেথডের জন্য, সেটাও ক্লোজিং ইনভেন্টরি আছে। কাজে আমি যদি একটা কথায় বলি যে স্যার ক্লোজিং ইনভেন্টরির জন্য আমার এই প্রফিটটা ভেরি করেছে, তাহলে এক কথায় আমার সব শেষ হয়ে যায়, এবং আমার উত্তরের নলেজটা যিনি খাতা দেখবেন সে বুঝে ফেলবে। কষ্টটা তো আসলে এইটাই, কেউ তো অস্বীকার করতে পারবেন না যে না ক্লোজিং ইনভেন্টরির জন্য না, তাই না? সো দ্যাট এরকম একটা কোশ্চেনই কিন্তু আসবে, যে ধরেন এইটার সাথে আরেকটা ছোট্ট একটা দিল, হোয়াই দি প্রফিট ডিফার ইন লিফো, ফিফো এন্ড ওয়েটেড এভারেজ মেথড। হোয়াই, কারণটা কি? উত্তর একটা, যত মার্ক থাকুক আপনি বলবেন ডিউ টু ক্লোজিং ইনভেন্টরি, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি, ডিউ টু ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। শেষ। 10 মার্ক থাকলেও পাইবেন, 5 মার্ক থাকলেও পাইবেন, 2 মার্ক থাকলেও পাইবেন। বেশি কথা লেখার দরকার নেই। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার থেকে আগের অঙ্ক নাকি নতুন অঙ্ক আসছে, আমি অনেকক্ষণ কানেক্টেড ছিলাম না, তোর সেটা কি ছিল? জি, এটা কি আগেরটাই অঙ্ক না নতুন অঙ্ক স্যার? আগেরটাই। ওকে, আমরা তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা সেকেন্ড প্রবলেমে যাই। এখানে আরেকটা প্রবলেম আছে। এখানে বলছে চেঞ্জেস ইন কমোডিটি ওয়াই ডিউরিং জানুয়ারি, আর জানুয়ারি 1, 12, 25, 10, 30 আপনাকে কিছু ট্রানজাকশন দেয়া আছে, ব্যালেন্স দেয়া আছে, পারচেজ দেয়া আছে, সেলস দেয়া আছে। আপনার কাছে বলেছে অ্যাসিউমিং দ্যাট পারপিচুয়াল ইনভেন্টরি আর মেইনটেইন, ধরে নেন যে পারপিচুয়াল ইনভেন্টরি মেইনটেইন করতেছে, and that accounts are kept up to date currently. What is the cost of the ending inventory of commodity Y using FIFO and LIFO and average? 3টা মেথডে যদি পারপিচুয়াল ইনভেন্টরি ফলো করি, তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বের করেন তো সবাই দেখি। খুব সোজা আছে, আইটেম কম দিয়েছি। এখান থেকে একটা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা বের করেন, লিফো, ফিফো এবং এভারেজে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। আগে তো ওয়ার্কিং করতে হবে, তাই না স্যার? একবারই তো আপনাকে বের করতে হবে, ওয়ার্কিং এর এখানে প্রয়োজন হবে না। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে
আমাকে লিফো, ফিফো এবং অ্যাভারেজে আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করতে হবে। আগের চিন্তার সাথে এটার চিন্তা কিন্তু ডিফারেন্স, একভাবে চিন্তা করলে হবে না। এবং পারপেচুয়াল ইনভেন্টরি হলো আফটার ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন we should calculate the value of ending inventory. So আমরা শুধু ফরম্যাট দেখাই দিচ্ছি, আপনারা এই ফরম্যাটে আগান, তাহলে ফরম্যাটটা ভুল হয়ে গেলে আবার নতুন করে আপনাদের করতে হবে। কলাম করবেন, 6টা কলাম করবেন। প্রথমটা ডেট লিখবেন, পরেরটা লেখেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল, তারপর লিখবেন কোয়ান্টিটি সেলস, তারপর লিখবেন এন্ডিং ইনভেন্টরি, তারপর কস্ট পার ইউনিট অ্যামাউন্ট। এই ফর্মে আগান, আগাইয়ে দেখেন তো কিছু পারেন কিনা। লিফো, ফিফো এবং প্রথমে আছে ফিফো মনে হয়, এই জন্য ফিফো আগে করেছি। ও ফিফো আছে আগে, হ্যাঁ। এখানে আমাদের ওপেনিং আছে 400, তার মানে পারচেজ করছে 200-600। কোয়ান্টিটি অ্যাভেলেবেল, কোয়ান্টিটি সেলস, এন্ডিং ইনভেন্টরি, কস্ট পার ইউনিট অ্যামাউন্ট। আন্ডার ফিফো স্যার কোশ্চেনটা একটু দেখাবেন। স্যার কোশ্চেনটা কি স্যার? কোশ্চেনটাই রাখেন স্যার। স্যার এন্ডিং ইনভেন্টরি 2600 আসে ফিফোতে। ফিফোতে হ্যাঁ 2600 আসে। দেখেন আমার সাথে আপনার প্রেজেন্টেশন আছে কিনা, যেভাবে ভালো লাগে সেইভাবেই করতে পারবেন। স্যার 3টা কলাম করে করে স্যার, যে পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড আর এন্ডিং ইনভেন্টরি। ওটা দেখুন জানুয়ারি 1 তারিখে আমার ব্যালেন্স ছিল 400, 2600 আসে।
আমি সেইটাই বলেছি যে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমার কাছে 400 আছে এবং কোয়ান্টিটি সেল নাই, তো সেই 400ই আমার এন্ডিং ইনভেন্টরি থাকবে এবং তার রেটটা আমি পেলাম কোথায়? কোশ্চেনে দেওয়া ছিল কস্ট পার ইউনিট এবং তার অ্যামাউন্টটা টোটালটা নিয়ে আসছি। নাও আমি যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি, আমি ডেট বাই ডেট যাব। 1 তারিখের পরেই দেখেন 10 তারিখে আছে সেল, তাহলে 10 তারিখ যদি সেল থাকে, অঙ্ক কিন্তু হলেই হবে না, অঙ্ক কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হতে হবে। অনেক সময় রেজাল্ট এক হতে পারে, ভুল হইয়াও রেজাল্ট এক হতে পারে। কাজে এখানে যেহেতু ট্রানজাকশন খুব কম, কাজে এখানে ভুল হলো আমার এন্ডিং ইনভেন্টরি হয়তো ভ্যালু এক হতে পারে, কিন্তু একটু অঙ্ক বড় হলে সেখানে কিন্তু আর মিলবে না। কাজে আমাকে জিনিসটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমি যাই, যেমন এখানে 1 তারিখের পরে 12 তারিখ আছে পারচেজ এবং 25 তারিখও পারচেজ আছে, কিন্তু 1 তারিখের পরে কিন্তু সেলস ছিল 10 তারিখ, কাজে তারিখ ওয়াইজ আসতে হবে। তাহলে 1 তারিখের পরে 10 তারিখ সেল হয়েছে আবার 400 ইউনিট, না সেল না সরি, এই যে আমার যেটা এন্ডিং ইনভেন্টরি কোয়ান্টিটি আমার কিন্তু 10 তারিখে সেটাই অ্যাভেলেবেল। প্রথমে ওপেনিং যেটা কি আমরা বলি, 1 তারিখে যেটা ক্লোজিং, 10 তারিখে সেটা ওপেনিং, সেটা কি আমরা বলছি অ্যাভেলেবেল। তারপরে 10 তারিখে আপনি সেল করেছে, কোশ্চেনে দেখেন 300 ইউনিট সেল করেছে। 300 ইউনিট যদি সেল করে থাকে, কত টাকা রেটে সেল করছে আমার সেটা জানার দরকার নাই। এটা 100 টাকার দামে বিক্রি করুক, 500 টাকার দামে বিক্রি করুক, অথবা ফ্রি বিক্রি করুক, আমার রেট জানারই দরকার নেই। আমার দরকার হলো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করব, কাজে যেটা থাকবে তার ভ্যালু বের করব। তাহলে এখানে কোয়ান্টিটি সেল করছে 300, তাহলে ওই তারিখে আমার এন্ডিং ইনভেন্টরি থাকবে 100, কারণ এটা ছাড়া আর কোনো ইনভেন্টরি আমার নাই হাতে, একটাই ইনভেন্টরি ছিল। সেখান থেকে 300 চলে যাওয়ার পরে ওই 100 থাকবে, আগের দিনের রেটটাই থাকবে 60 টাকা করে, 700 টাকা। নাও আবার 10 তারিখের পরে চলে আসবে 12 তারিখ। 12 তারিখে 10 তারিখে যেটা ক্লোজিং, 12 তারিখে সেটা ওপেনিং, এই যে 10 100 অ্যাভেলেবেল। তাহলে 100 যদি অ্যাভেলেবেল থাকে, তার রেট ছিল 60 টাকা করে 700, আবার 12 তারিখে আরো 200 টাকা কিনেছে, 200 ইউনিট কিনেছে, দেখেন 8 টাকা করে। তাহলে সেল যেহেতু নাই, ওই এন্ডিং ইনভেন্টরি ওই আগের 100 আর পরে আবার 200 কিনেছে, এই দুটো মিলেই আগেরটা রেট ছিল 700 টাকা, নতুন করে কিনছে 8 টাকা করে, 1600 টাকা। এই দুটো ইনভেন্টরি এখন আমার কাছে আছে। সো দ্যাট আমার যেটা ক্লোজিং ছিল সেই ক্লোজিংটাই আমার চলে গেল আবার ওপেনিং এ 25 তারিখের। 25 তারিখে দেখেন এখানে 100 এবং 200 ছিল, 7 8 700 1600, 100 200 100 200 7 8 700 1600। নতুন করে একটা ইনভেন্টরি চলে আসছে 200 টাকা 200 ইউনিট, যার রেট হলো 9 টাকা করে, তাহলে 9 দুগুণে 1800। তাহলে আগে ছিল 2টা, আর একটা নতুন হলো 3টা, এখন আমার 3টা ইউনিট হাতে আছে, 3টা রেটের 3টা ইনভেন্টরি আছে 7 8 9 টাকার দামের। নাও জানুয়ারি 30-এ এসে 200 ইউনিট বিক্রি করেছে। যেহেতু আমরা ফিফো অঙ্ক করতেছি, তার মানে প্রথমের জিনিসটা আগে বিক্রি করবে 200 ইউনিট। এখানে 100 ইউনিট আছে আপনার এই প্রথমে, সেই জিনিসটা আগে বিক্রি করতে হবে, সেটা আগে চলে গেল। এরপর থাকলো 200 ইউনিট, 200 ইউনিট থেকে বিক্রি করছি আমি মাত্র 200, তো 100 যদি এখান থেকে যায়, বাকি 100 যাবে এখান থেকে। এখান থেকে 100 গেলে এখানে এই 200-এর ভিতরে 100 চলে গেলে আর 100 থাকবে। আর আমার যেটা পরে লাস্টে যেটা 200 কিনেছি সেই 200 থেকে গেল, যা রেট ছিল এখানে বলা আছে 9 টাকা 9 টাকা দামে। আর এই যে 100 রয়ে গেল, এখান থেকে যে 100 রয়ে গেল, সে 100 এই যে 8 টাকা রেট, 8 টাকা দামে এখানে চলে আসছে। এই জন্যই এই যে 100 × 800 এবং 200 × 9 1800, এই টোটাল দুইটা ভ্যালু হলো আমার একত্রে হলো 2600 এবং আমার কোয়ান্টিটি হলো 300। তার মানে আমাকে উত্তরটা এইরকমই লিখতে হবে, দি ভ্যালু অফ
ending inventory is টাকা 2600 and the quantity 300. স্যার লিফো তো 2300 তাই না স্যার? হ্যাঁ, লিফোর অ্যানসারটা একটু দেখবেন। আমরা আসি লিফোতে আসবো আনে দেখবো। তো আমরা ফিফো সবাই বুঝেছি কিনা? জি স্যার। স্যার লাস্টের লাইনটা কি বললেন স্যার, একবার একটু বলবেন, রিপিট করবেন? 30 তারিখেরটা স্যার ভ্যালু অফ যে একবার বলেন স্যার। কোনটা? 30 তারিখেরটা আরেকবার বলেন। 30 তারিখ বলতে চাচ্ছি যে 30 তারিখে প্রথমে আপনার যে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হলো 25 তারিখের ক্লোজিংটা। এই 25 তারিখের ক্লোজিংটাই কিন্তু আমি 30 তারিখে নিয়ে আসলাম আগে, সবার আগে। এখানে দেখেন এখানে ছিল কি কি দেখেন, 100 200 200, সেই 100 200 200ই আমি নিয়ে আসছি। কিন্তু 30 তারিখে সে আবার বিক্রি করেছে 200 ইউনিট। 200 ইউনিট যেহেতু বিক্রি করেছে ফিফোতে, সো দ্যাট প্রথমের জিনিস আগে বিক্রি করতে হবে। এই 100 আগে বিক্রি করেছে, তাহলে এই 100 আমার কাছে আর নাই। আর এই 200 ভিতরে সে আর 100 অ্যামাউন্টটাকে দিতে হবে না। না, অ্যামাউন্ট তো আমার জানার দরকার নাই, সেটা তো আমি আগেই বললাম। কত টাকা দামে বিক্রি করেছে ওইটা তো আমার দরকার নাই। আমি তো বের করব আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। ওটা তো কস্ট পার ইউনিট। জি স্যার। আমি তো কস্ট অফ গুডস সোল্ড বের করার দরকার নাই আমার। আর আমার সেলস রেভিনিউ বের করার দরকার নেই। আমাকে বলছে ভ্যালু বের করার জন্য। তো কাজে আমার সেলস কত দামে বিক্রি করছে ওটা আমার প্রয়োজন নাই, আমার শুধু কোয়ান্টিটি প্রয়োজন। সেই জন্য এই 200 থেকে 100 চলে গেলে থাকবে 100। আর যেহেতু লাস্টের ওই 200 থেকে বিক্রি করি নাই, ওই 200ই থেকে গেল। তাহলে আমার টোটাল কিন্তু ওই আপনার 300ই হলো, এবং যার ভ্যালু হলো আপনার এই 100 ভ্যালু হলো এই 8 টাকা আগের ইসে আছে, আর এই 200 ভ্যালু হলো যে 9 টাকা। সেই অনুসারে আমার টোটাল 2600। তাহলে আমার উত্তর লিখবো যে দি টোটাল ভ্যালু অফ 300 এন্ডিং ইনভেন্টরি ইজ টাকা 2600। অর্থাৎ 300 ইউনিটের মূল্য হলো 2600 আন্ডার ফিফো মেথড। এই হলো আমার উত্তর। ক্লিয়ার সবাই? জি স্যার, লাস্টে আপনি আরেকটা লাইন বললেন না, যে ভ্যালু অফ কোয়ান্টিটি। হ্যাঁ, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অফ 300 ইউনিট, total value is টাকা 2600. The total value of ending inventory is টাকা 2600 of 300 unit. 8 ওকে, রিকোয়ারমেন্ট 2 ফিফোর পরে আমাকে বলেছে লিফো। লিফো 2300 স্যার, 2300 ক্লোজিং 800। হ্যাঁ, লিফো 2300 2300 ভাই আমরা করি, আমরা তো বুঝি না অনেকে, আমরা লিফো দেখেন, লিফো আবার দেখেন একই হিসেব। ওখানে যখন প্রথম জিনিসটা আগে আমি বিক্রি করেছি, এখানে সবার শেষেরটা আমি আগে বিক্রি করব। সেই কনসেপ্টে আবার এটা সাজান, দেখবেন পেরে যাবেন। 400 400 800 7.75। এরকম সহজ টাইপের অঙ্ক থাকতে পারে যে ছোটখাটো এরকম অঙ্ক থাকতে পারে স্যার? এরকম ছোটখাটোই থাকবে, ছোটখাটোতেই তো পাস করা মুশকিল, বড় হলে তো আরো সমস্যা। ঠিক আছে স্যার, এটা কি স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না স্যার? হ্যাঁ, এটা আমি যা করাই কোনো না কোনো বছরে অবশ্যই আসছিল। তাহলে স্যার এই কথাটা স্যার আমি বলতে পারবো না, আমার এরকম এন্ট্রি করার নাই, কিন্তু কোশ্চেন থেকে নিয়েছি। তাহলে স্যার কারণটা কি আসলে স্যার? আসলে ফেল করে বুঝতে, মানে কারণটা কি যে সোজা প্রশ্ন অনেকে ফেল করে, পাস করতে পারে না কারণ? জি স্যার। পরীক্ষা কি 2-1টা দিয়েছেন আইসিএমতে? না স্যার, এখনো দেই নাই, দিলে হয়তো বুঝতে পারবো। দিলে বুঝতে পারবেন, সেটা ঠিক আছে স্যার, কিন্তু সবসময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু সহজই মনে হয়, দিলে বোঝা যাবে। এটাও না দিলে বুঝবেন কেমন যে কেমনে পাস করে না।
তারপরও পাস করে না। স্যার যখন করায় দেয় তখন মনে হচ্ছে সোজা জিনিস আর না। আর আপনি তো ভয় দেখাইতেছেন স্যার। তখন সমস্যা। না, আমি ভয় দেখাচ্ছি না, আমি তো আরো ভরসায় দিচ্ছি যে অবশ্যই পাস করবেন। স্যার আপনি কি প্রশ্ন আপনি করেন নাকি স্যার? না না স্যার বলবো, বলেন স্যার এখন এটা বলে জীবনে স্বীকার করবে না। আমি বলবো আপনাকে যে আমি প্রশ্ন করি, আমি খাতা দেখি। স্যার কিন্তু প্রশ্ন করেন। ইয়েস স্যার, জানতে চাই স্যার। তাহলে ইনশাআল্লাহ আমরা পাস করব স্যার সবাই। স্যার স্টোর লেজার কার্ড একটা কথা আছে স্যার, এগুলো কি? স্টোর লেজার কার্ড মানে? স্টোর লেজার কার্ড। ও স্টোর লেজার কার্ড, আপনি সেটা আমি পরে বলি, আগে অঙ্কটা করে নেন। স্যার ওঠানো শেষ। অঙ্কটা শেষ? শেষ হয় নাই। স্টোর লেজার কার্ড হলো স্টোরে কখনো কোনো কোম্পানির স্টোরে ঢুকেছেন আপনি? না স্যার। ঢোকেননি? আপনি আইসিএম এর লাইব্রেরিতে ঢুকেছেন? জি স্যার। ওখানে দেখেন না ওই যে ইসের উপরে প্রত্যেকটা বিনের উপরে লেখা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, একটা কাগজে লেখা থাকে না? জি স্যার। ওইটাকেই বলে স্টোর বিন কার্ড। অর্থাৎ প্রতিটা মালামালের যে থাকে ওই থাকের উপরে একটা সাইনবোর্ড থাকে যে এখানে কি মালগুলা আছে, সেইগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ ওখানে থাকে। এটাকে বলে স্টোর বিন কার্ড। মানে কি স্যার, মানে একটা আমার সেলফে কতগুলো প্রোডাক্ট আছে ওটার ফুল ডিটেইলস, ওটা কি বিন কার্ড? আপনি মনে করেন একটা মাল খুঁজতেছেন কিন্তু মালটা আপনি চেনেন না, তাহলে আপনি ওই থাকের দিকে তাকালে দেখলে আমি বিন কার্ডটা দেখলেই বুঝতে পারবেন যে এইটা হলো সেই মাল। ওখানে ডেট, ব্যাচ নাম্বার সব থাকবে। এগুলো স্যার আমাদের যদি ফিফো লিফো মেথড ওয়েটেড এভারেজ বের করতে বলে, ওখানে পারপেচুয়াল নাকি পিরিয়ডিক এগুলো কিছু উল্লেখ নাই, শুধু বলছে প্রিপেয়ার স্টোর লেজার কার্ড এন্ড ট্রেডিং অ্যাকাউন্ট ইউজিং দ্য ফলোইং মেথডস। তখন যদি থাকে তাহলে আপনারা সবসময় পারপেচুয়ালি করবেন। ওকে স্যার। পারপেচুয়ালি করাই বেটার। আপনি ওখানে দরকার হলে অ্যাসিউম করে নেবেন যে অ্যাসিউম দ্যাট দি কোম্পানি ফলো দি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সো দ্যাট আই ক্যালকুলেট দি এন্ডিং ইনভেন্টরি আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। স্যার পারপেচুয়াল থেকে যদি আমি না করে পিরিয়ডিক করি তাহলে তো কাটবে না স্যার, শুধু বলে দিলেই হবে নোট দিয়ে। হ্যাঁ, আপনি নোট দিয়ে বলে দেবেন, কোনো সমস্যা নাই। পারপেচুয়ালের সাথে পিরিয়ডিক্যালে আপনি ভ্যালু মিলবে না তখন। তো আমরা কি লিফোস কি সবাই বুঝেছি না বুঝাতে হবে? স্যার বলেন। জানুয়ারি 1 তারিখ ওই আগেরটার মতনই রয়ে গেছে। জানুয়ারি 10 পর্যন্ত সব সেম, জানুয়ারি 25 পর্যন্ত সবই সেম, কারণ এর ভিতর কোনো সেলস আসে নাই। যেহেতু সেলস আসে নাই কাজেই ফিফো এবং লিফো সব সেম। 25 তারিখ পর্যন্ত যখনই সেলস আসে তখনই সব চেঞ্জ হয়ে যায়। সেলস আসার আগ পর্যন্ত সব মেথড সেম থাকে, কারণ পারচেজ তো আর মেথডের উপরে নির্ভর করে না, মেথডের উপরে নির্ভর করে এন্ডিং ইনভেন্টরি। সো দ্যাট এন্ডিং ইনভেন্টরি ডিপেন্ড করে আবার সেলস এর উপরে। সেলস না করলে ফিফো লিফো ওয়েটেড এভারেজ সব মেথডই এন্ডিং ইনভেন্টরি সেম থাকে। সেজন্য যদি আপনি খেয়াল করেন যে আমরা এই যে ফিফো এবং লিফো মেথডে দেখেন এই 25 তারিখ পর্যন্ত এখানেও যা ইনভেন্টরি এখানেও তাই ইনভেন্টরি সেম, কারণ এর ভিতরে কোনো সেলস আসে নাই। সেই জন্য সেলস আসলে এগুলো চেঞ্জ হয়ে যেত। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই জন্য জানি সময় কম লাগে, বোঝা যায় আর কি। দেন জানুয়ারি 30-তে চলে আসলো, 30শে জানুয়ারি, সেখানে এসে আবার সেল হলো 200। যেহেতু 200 সেল হয়েছে, এখন মেথডটা যেহেতু লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, কাজে লাস্টের দিক থেকে সেল হবে। তাহলে এখানে একদম শেষে স্টোরে ইনও করেছে 200 ইউনিট, আপনি বিক্রিও করেছেন 200 ইউনিট, কাজে এই 200 আগে চলে যাবে। সেজন্য থাকবে প্রথম দিকে দুইটা, একটা 100 ইউনিট ছিল আর একটা 200 ইউনিট ছিল। 100 ইউনিটের রেট ছিল 60 টাকা করে, 200 ইউনিটের রেট ছিল 8 টাকা করে। তাহলে 700 আর 1600 2300 টাকা হবে টোটাল ক্লোজিং ইনভেন্টরি, আর এখানে কোয়ান্টিটি হবে 300। So that the requirement to the closing inventory of 300 unit, the value of closing inventory is taka 2300 of 300 unit. The closing inventory
the value of closing inventory under LIFO method LIFO method is টাকা 2300 of 300 units. অথবা এটাকে ভাষা ঘুরেও লিখতে পারেন, the 300 ending inventory of 300 units amount টাকা 2300. আপনি ভাষা তো আপনার উপরে, রবীন্দ্রনাথ ভাষা, নজরুলের ভাষা, ভাষা সবই এক একজনের এক এক টেকনিক। আপনি যে কোনো ভাবে লেখুন না কেন, কথা একটাই যে 300 ইউনিটের দাম হলো 2300 টাকা লিফো মেথডে, এই কথাটুকু শুধু লিখবেন। নাও রিকোয়ারমেন্ট 3 ওয়েটেড অ্যাভারেজ। তাহলে ওয়েটেড অ্যাভারেজ আমরা কিন্তু প্রত্যেক তারিখে ওয়েট করে নেব, একটু ডিফার হবে। দেখেন জানুয়ারি 1 তারিখে ঠিক আছে, জানুয়ারি 10 তারিখে সে 400 ইউনিট বিক্রি করেছে 300 ইউনিট, এখানে থেকে যাবে 100 ইউনিট, যার রেট ছিল 60 টাকা করে, 700 ইউনিট। ওকে, এখানে জানুয়ারি 12 এসে 300 ইউনিট আবার সে কিনলো। এখানে কিন্তু আমি এই 300 ইউনিট কিন্তু আমার, সরি এখানে কি হবে, এটা তো অ্যাভেলেবেল, রাইট। অ্যাভেলেবেল দেখেন, একটু খেয়াল করেন, অ্যাভেলেবেল হলো জানুয়ারি 10 তারিখে ছিল 100, সেই 100ই কিন্তু আমার 12 তারিখের ওপেনিং ছিল, আর 12 তারিখে আবার পারচেজ করেছিলাম 200, দুইটা মিলে 3। এই যে 12 তারিখ পারচেজ করেছে 200, এই দুটো মিলে কিন্তু 300 ইউনিট হইলো। এভারেজে গিয়ে দেখুন, এখানে কিন্তু আমার আলাদা নাই, কাজে ঘাবড়ানোর কিছুই নাই। আমার ওপেনিং এর সাথে আমি পারচেজটা যোগ করে নেব, কারণ আমি এখানে বলছি অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল বলতে 1 তারিখে তো ওপেনিং ডে লিখলাম, 10 তারিখে আবার সেই ওপেনিংটা নিয়ে আসলাম, যেহেতু পারচেজ নাই, সেল করছি 300, থেকে গেল 100, যার রেট ছিল 60 টাকা করে, 700। ওকে, দেন এই 100 হলো 12 তারিখের ওপেনিং, আর 12 তারিখ পারচেজ করেছি 200, এই দুটো মিলে হলো 300 ইউনিট। এখন একটু খেয়াল করবেন সবাই, একটু স্ক্রিনের দিক তাকান, তাহলে বুঝতে পারবেন, না তাকালে ভুল করবেন। আমি কোয়ান্টিটিটা আগে লিখবো, 300 ইউনিট হয়ে গেল। এরপরে আমি অ্যামাউন্টটা নেব, অ্যামাউন্ট হলো এখানে 700, আর আমি 200 কিনেছি 8 টাকা করে। এই যে 200 কিনেছি আমি 8 টাকা করে, তাহলে 800, এখানে 1600, আর আমার আগের ছিল কত, 700, তো 16 7 2300, এই 2300 লিখবো, আর এই কোয়ান্টিটি লিখবো, এই দুটো আগে লিখবো। লেখার পরে এরপরে এই ভ্যালুকে আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করে যে রেটটা হবে সেইটা আমি নেব। এটা কিন্তু এমন না যে 60 টাকা আর এই পারচেজের যে রেট, ওই দুটা যোগ করে আমি দুটো ভাগ করব, তা কিন্তু না। এখানে আমি আগে ভ্যালু লিখবো, তারপরে কোয়ান্টিটি লিখবো, এইটা দিয়ে এইটা ভাগ করে যে এভারেজটা আসবে সেইটা লিখবো। স্যার আরেকবার কি আমি বুঝতেছি না, কষ্ট হচ্ছে স্যার, সরি। কোনটা, এই কস্ট পার ইউনিট? জি স্যার, ওই যে 2800 যেটা স্যার, কস্ট পার ইউনিট। আপনি এখানে ইউনিট 300 বুঝেছেন, ইউনিট 300 কেমনে আসছে? এটাই স্যার সমস্যা। হ্যাঁ, এই যে আপনার 10 তারিখে 100 ইউনিট ছিল না? জি স্যার, 10 তারিখে 100 ইউনিট ছিল, আপনার ওপেনিং ছিল 400 ইউনিট। ওপেনিং স্যার জানুয়ারি 1 তারিখে স্যার। হ্যাঁ, এই যে 400 ইউনিট লিখলাম, আবার এই যে 400 ইউনিট নিয়ে আসলাম, এরপর 10 তারিখে আবার 300 ইউনিট বিক্রি করলো, তাহলে আমার থাকে কত ইউনিট? 100। এই 100 লিখলাম, স্যার রেট তো একটাই আছে, জি, এই জন্য আমি সরাসরি রেটটা লিখে ফেললাম, অসুবিধা নেই, 700 টাকা। জি ঠিক আছে, এই পর্যন্ত বুঝেছেন? জি স্যার। ওকে, এখন এই 100 ইউনিট আবার পরের দিনের ওপেনিং এ আসবে, মানে 12 তারিখের। 12 তারিখে একটা, তাহলে 12 তারিখে এখানে 100 ইউনিট আগে মনে করেন আপনি। জি। আবার আপনার কোশ্চেনের দিক যদি যান, দেখবেন 12 তারিখ 200 ইউনিট কিনেছে। জি স্যার, 200 পারচেজ আছে। জি স্যার। তাহলে 200 পারচেজ করছে, আর আগের দিনে ছিল 100, 300। জি, এখন ক্লিয়ার। জি স্যার, 300, তাহলে এই কোয়ান্টিটি 300 তো ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আগের যে 12 তারিখের ওপেনিং এ স্যার আমরা ওই যে আগের 100 ব্যালেন্স আর পরের 200, 100 যোগ 200 ইকুয়াল টু 3 সেভাবে লিখতে পারি? তাহলে আর একটা কলাম করে নেবেন, আবার এই কোয়ান্টিটি অ্যাভেলেবেলটাকে দুইটা ভাগ করেন, ওপেনিং এন্ড পারচেজ, কোনো দরকার নেই। এই কলামে দেখানো যাবে না স্যার?
না, এই কলামে দেখানো তার সুযোগ নাই। আপনি যদি আলাদা করতে চান তো আবার আরেকটা কলাম করে আবার সেখানে আবার টোটাল দেবেন। এখানে লাগবেন ওপেনিং, এখানে লাগবেন পারচেজ, এখানে লাগবেন টোটাল, তারপরে আবার সেলস, ওইভাবে করতে পারেন। কলাম আরো 2টা বাড়াই নিতে পারেন। স্যার এরপর জি স্যার রেটটা স্যার এখন এই 300 কোয়ান্টিটি আমার হয়ে গেল। আর রেট দেখেন, এখানে আমার আগে ছিল 700, আর আমি 200 কিনেছি 8 টাকা করে, আর 2 1600। 1600 আর এই 700 কত হয় যোগ করলে? 1600 700 স্যার 2300। এই যে 2300 লিখেছি। এখন এই 2300 কে ভাগ দেবেন এই কোয়ান্টিটি দিয়ে, 300 দিয়ে ভাগ করবেন, সেই অনুযায়ী রেটটা ভাগ করলে এখানে রেটটা এভারেজ চলে আসবে। এভারেজটা ওকে স্যার ওকে। এইবার 25 তারিখ আবার দেখেন, আরো ক্লিয়ার হবে। 12 তারিখে ছিল 300, ভালো কথা। আবার 25 তারিখে আবার কিনছে 200, সেই জন্য 25 তারিখে অ্যাভেলেবল হলো 500। নাও 25 তারিখে আর কোনো বিক্রি নাই, সোদার ওই 500ই থাকবে। এখন 300 দাম ছিল 2300 আগেই, আর আরো 200 কিনছি নতুন, 200 কিনেছি এট দি রেট অফ 9 টাকা করে স্যার। 9, তাহলে 9 দুগুণে 18। 1800 আর 2300 কত? 4100 স্যার। এই যে 4100। এখন এই 4100 কে ভাগ করেন 500 দিয়া। পার ইউনিট 8.2। এবার আপনি 30 তারিখে আবার আসেন। 30 তারিখের 25 তারিখে যেটা ক্লোজিং, 30 তারিখে ওপেনিং। এখানে ছিল 500, 500ই, আর কোনো পারচেজ নাই। 30 তারিখে কোনো পারচেজ নাই, কাজে এই 500ই থাকলো। এবার সেল করছে 200। এখন তো নাই, ফিফো নাই, লিফো নাই, এখন তো এভারেজ। হ্যাঁ, কাজে 500 থেকে 200 চলে যাবে, থাকবে যে 300। 8 টাকা 20 পয়সা করে থাকবে না, 8 টাকা 20 পয়সা করে থাকবে না, থাকবে এই 4100 থেকে মাইনাস করবেন এই যে 200 বিক্রি করেছেন, তার কস্ট ছিল 8 টাকা 20 পয়সা করে। এই 8 টাকা 20 পয়সা ইন্টু 200, সেটা মাইনাস করবেন 4100 থেকে, মাইনাস করলে হবে 2460। ওটা স্যার এভারেজে ওটা থাকবে না স্যার, রেটটা সেম থাকবে 300 ইউনিটের জন্য। হ্যাঁ, রেট সেম থাকবে, কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যেতেও পারে। কোনটা থেকে মাইনাস করব বুঝিনি আরেকবার। যদি পারচেজ থাকে, মানে আমি বলছি কি যে আপনি এই যে 41,000 ছিল, এখান থেকে তো আপনি 200 ইউনিট বিক্রি করেছেন, যার কস্ট ছিল 8 টাকা 20 পয়সা। আমি এই জন্য বলেছি যে অনেক সময় হয় কি যে আপনার এই যে যদি রেট দিয়ে নেই 1 টাকা 2 টাকা ডিফারেন্স হয়ে যায়। হ্যাঁ, 1 টাকা 2 টাকা ডিফারেন্স হয়। এই জন্য ভ্যালুর থেকে মাইনাস করে যদি করে আপনি এভারেজ করেন, তাহলে সব থেকে ভালো হয়। আর তা না হলে এটা দিয়া গুণ করলেও হবে, তা তো হবে, কিন্তু অনেক সময় 1-2 টাকা ডিফারেন্স হয়ে যায় ফ্র্যাকশনের কারণে। স্যার একটা কোম্পানির জন্য স্যার কোন মেথডটা আপনি স্যার একজন হিসেবে কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে বা ইয়া মনে করেন স্যার, কোন মেথডটা? কোম্পানিটা কিসের ব্যবসা করে স্যার? কিসের ব্যবসা করে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্যার মনে করেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলে তার যেই র মেটেরিয়াল গুলা প্রয়োজন হয়, যে জিনিসগুলা দিয়ে সে গার্মেন্টস জিনিস তৈরি করে, ওই র মেটেরিয়ালের দামগুলা কি কমে না বাড়ে? এটা স্যার এক সময় ইয়া হতে পারে। কাজে আপনাকে তো অনেক ফ্যাক্টর আছে এখানে। মনে করেন আপনি যদি বলতেন যে স্যার এটা মাছের ব্যবসা করে, তাহলে আমি ডাইরেক্ট বলতো যে ফিফো মেথড ফলো করেন, কারণ মাছগুলো পচে যাবে। স্যার গার্মেন্টসটা ডিফারেন্ট স্যার, ওখানে তো গার্মেন্টটা তো স্যার ডিফারেন্ট। একটা স্যার আমি এই ইউনিলিভারের মতো একটা কোম্পানির কথা বলছি, প্রত্যেক ডিলে ক্লোজ। এটা অ্যাকচুয়ালি হুট করে তো আপনি মানে ডিসিশন নিতে পারবেন না। এটা কোম্পানি প্রথম থেকেই যে এই মেথডটা ফলো করে আসতেছে, ওই মেথডই আপনাকে ফলো করতে হবে, তা না হলে আপনার প্রফিটে হ্যাম্পার হবে। আর প্রফিটে হ্যাম্পার হলে তখন আপনাকে আবার ডিসক্লোজার দিতে হবে, অনেক ঝামেলা আছে। এভারেজ মেথডটা অনেকটা এভারেজ মেথডটা হলে আপনার ঝামেলাটা কম থাকে স্যার। এভারেজটা সবথেকে সবগুলো কভার হয় আর কি। ফিফো লিফো করলে তো আগেই বলেছি কিছু যেমন আগের অঙ্কটাতে একটা রেট পেয়েছি 50 টাকা, বিজনেসটা আরেকটা ডিপেন্ড করে। যখন স্যার
যেমন স্যার এখন আলু হলে তো আলু হলে আপনাকে ফিফো মেথড ফলো করতে হবে, তা নইলে ব্যবসা আলু যদি রেখে আপনি যদি লিফো ফলো করা শুরু করেন তাহলে দেখা যাবে আপনার ব্যবসা 1 বছরই শেষ। মোস্ট অফ দা কেসে যেগুলি ডেট এক্সপায়ারি ডেট থাকে অবশ্যই এগুলি ফিফো মেথড ইউজ করতে হবে। রাইট, যেমন ঔষধটা আগেরটা আগে বিক্রি করতে হবে। অবশ্যই এখানে আর কোনো র মেটেরিয়াল যেগুলি ইউজ হচ্ছে। হ্যাঁ এখন ল্যান্ড যদি কিনি তাহলে ল্যান্ডের আপনার অন্য জিনিস হইতে পারে। হ্যাঁ, এইবার আমার প্রশ্নের উত্তর দেন। সবাই কি বুঝেছেন এই 3টা মেথড? ইনশাআল্লাহ স্যার বুঝছি। ওকে, তাহলে দেখুন ফিফোতে 2600 টাকা, কোয়ান্টিটি কিন্তু 300ই রইলো। ফিফোতে 2600 আর লিফোতে আছে 2300 আর ওয়েটের এভারেজ আছে 2460। এই এক কোয়ান্টিটি তো কিন্তু 300ই রইলো, তাহলে কোয়ান্টিটি যদি সেম থাকে তাহলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা চেঞ্জ হওয়ার কারণটা কি? আমার কোয়ান্টিটি তো সেমই আছে, এখানেও 300 আছে, এভারেজও 300 আছে, এখানেও 300 আছে, এখানেও 300 আছে, কিন্তু ভ্যালু কিন্তু আলাদা আলাদা। এখানে 2600, এখানে 2300। স্যার মেথডের কারণে আমাদের লিফো ফিফো এগুলোর কারণে কস্ট পার ইউনিটের জন্য মেথড এন্ড প্রাইস ফ্যাক্টর কিন্তু 500 দাম বাড়ার কারণে। হ্যাঁ, সব কথাগুলাই যদি আমি কনসিডার করি তাহলে একটাই উত্তর আসবে, সেটা হলো দি মেথড অফ এন্ডিং ইনভেন্টরি। দি মেথড অফ এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি মেথডের জন্য এটা ভেরি করেছে, কারণ এক একটা ইনভেন্টরি এক এক মেথডে করেছি, কোনটা করেছি ওয়েটেডে, কোনটা করেছি লিফোতে, কোনটা ফিফোতে। এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য এই আমার কস্টটা ভেরি করেছে 2400। কাজে অঙ্ক শুধু করলেই হবে না, পারলেই হবে না, অনেক কিন্তু ছোট ছোট কোশ্চেন আছে, কনসেপচুয়াল কোশ্চেন, অনেক ভালো মার্ক ক্যারি করা যায় যদি আপনি অঙ্ক বুঝে করেন। না বুঝে মুখস্থ করলে বা দেখে ই করলে কোনো লাভ নাই, আপনাকে বুঝতে হবে। দেন রিকোয়ারমেন্ট বি তে বলেছে অ্যাসিউম দি পারপিচুয়াল ইনভেন্টরি আর নট মেইনটেইন। ধরে নেন যে পারপিচুয়াল ইনভেন্টরি মেইনটেইন করেন না, তাহলে কি করে সে? পিরিয়ডিক। রাইট, যদি মেইনটেইন না করে তো নিশ্চয়ই সে পিরিয়ডিক মেইনটেইন করে। এন্ড দ্যাট এ ফিজিক্যাল কাউন্ট এট দি এন্ড অফ দি মান্থ, এবং মাসের শেষে সে ফিজিক্যাল কাউন্ট করেছে, কাউন্ট করে সে 300 ইউনিটই পেয়েছে। সো 300 ইউনিট, 300 ইউনিটই পাওয়া গেছে। টু বি অন হ্যান্ড, হাতে 300 ইউনিটই আছে। হোয়াট ইজ দি কস্ট অফ দি এন্ডিং ইনভেন্টরি ইউজিং ইচ অফ দি 3 মেথডস লিস্টেড ইন পার্ট এ? দ্যাট মিনস এই 3টা মেথডে তাহলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু হবে কত বলুন তো? ওখানে যেগুলো আমরা বের করছি ওগুলো দিলেই তো হবে। হ্যাঁ, ওখানে তো স্যার উপরে যেগুলো আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি ক্লোজিং এর, হ্যাঁ সেটা দিলেই তো হবে স্যার। এই দেখেন ফিফোতে হবে কত? 2600। লিফোতে স্যার এই যে এটা 2300 আর ওয়েটেড এভারেজে 2460। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোশ্চেন এ আর কোশ্চেন বি? স্যার লিফোতে 2100। হোয়াট ইজ দ্য ডিফারেন্স 2100 হবে না এ এন্ড কোশ্চেন বি? স্যার আরেকটু স্যার, এখানে তো পিরিয়ডিক বলছে, আগেটা তো পারপেচুয়াল ছিল। হ্যাঁ, তাহলে আপনি কি করে স্যার আবার করতে হবে, আমাদের বের করতে হবে নতুন করে। স্যার বের তো করতেই হবে, এটা তো কোশ্চেন দেখলেই তো হয়। এখানে তো বলেছে অ্যাসুমিং দি পারপিচুয়াল ইনভেন্টরি আর নট মেইনটেইন, মানে এটা ভুলে যান, এ নাই। তাহলে মানে পিরিয়ডিক্যালে 300 ইউনিট পাওয়া গেছে ফিজিক্যাল কাউন্ট করে, তাহলে 300 ইউনিটের দাম কত লিফো ফিফো এবং ওয়েটেড এভারেজে? আবার বের করতে হবে স্যার 300 ইউনিট। আবার বের করতে হবে, খুব সময় কম লাগবে, 1 মিনিট। স্যার 2 মিনিটই তো করা যায়। হ্যাঁ 2 মিনিট স্যার, এটা তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে হয় না স্যার? এই যে বের করছি দেখেন, বোঝেন? রিকোয়ারমেন্ট 1 আন্ডার ফিফো। স্যার এটা তো যে প্রবলেম 1 এ যে করাইলেন স্যার, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি রিকোয়ারমেন্ট, এটা বুঝে থাকলে এটা হবে, ওইটার সিস্টেমে তো এটা হবে। দেখেন বোঝেন কিনা? একই ওই যে প্রথম মিলে গেছে, ওটা কোনো ইয়া না, এটা মিলে যেতেই পারে। অঙ্ক কিন্তু বড় ছোটতে কিছু আসে যায় না, আপনি যদি বোঝেন তাহলে সোজা, না বুঝলে কিন্তু ছোটটাও কঠিন হয়ে যেতে পারে। জি স্যার, জি স্যার, এখন বুঝলাম স্যার। এটা যে স্যার আমাদেরকে যদি কোশ্চেন করে যে আমরা কোন মেথডটা করব, মানে আপনার
করার জন্য বলে আর কি, যে উপরে তো আমরা করছি পারপেচুয়াল মেথড আর এখানে হচ্ছে পিরিয়ডিক মেথড, আমরা কোনটা এটা বলবেন যে ইজ ডিপেন্ড আপন দি বিজনেস ক্যারেক্টারিস্টিক্স এন্ড দি প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স এন্ড দি বিজনেস পলিসি, তার উপর নির্ভর করে। এক কথায় বলা মুশকিল হয়ে যাবে। প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, বিজনেস ক্যারেক্টারিস্টিক্স, জি, the business characteristics, the Business policy. product characteristics, and the inventory policy of the company. Policy যদি আগে থাকে তাহলে সেই মোতাবেকই করতে হবে। এখানে দেখুন আমরা বলেছি যে আমার যেহেতু কোয়ান্টিটি 300, আমি কিন্তু 300-ই ভ্যালু বের করেছি আন্ডার ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমি যদি আগের একটা সলিউশনে যাই, এখানে যদি তাকাই তাহলে আমি দেখতে পারি যে যদি 300 ইউনিট থাকে প্রথম দিকের ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই দিকের মালগুলো আগে চলে যাবে। তাহলে আমার 30 তারিখে যেটা ছিল, 30 তারিখে আমি পারচেজ করেছিলাম না, সেল না, সরি 25 তারিখে আমি লাস্ট পারচেজ করেছি, 25 তারিখে লাস্ট পারচেজ করেছি। আমার প্রবলেমে যেতে হবে, এই যে 25 তারিখে আমি লাস্ট পারচেজ করেছি। তাহলে আমার যদি 300 ইউনিট থাকে তাহলে 25 তারিখ থেকে থাকবে আমার 200, আর এই 12 তারিখ থেকে থাকবে আমার 100। এটা 8 টাকা। 12 তারিখে যে পারচেজ করেছি সেখান থেকে থাকবে 100, আর 25 তারিখ থেকে থাকবে 200, 300 এখান থেকে থাকবে। সো দ্যাট 100 × 8 এবং 200 × 9। ভাষাটা আমরা আগের অঙ্কেও 1 নম্বর অঙ্কেও বলেছি, এবারও তাই লিখেছি। মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ, যে 25 তারিখ 9 টাকা করে, 9 × 1800। নেক্সট মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ, তার পরেরটা নেক্সট মোস্ট রিসেন্ট কস্ট অফ পারচেজ 12 তারিখ 8 টাকা করে, 800, 2600। এখন দেখুন যে এই যে ফিফো মেথডে আন্ডার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে 2600 টাকা হলো আপনার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, আর আন্ডার পারপিচুয়ালে ফিফোতে হলো 2600। এখানে কিন্তু সেম আসছে, কিন্তু সেম আসবে না যদি আপনার ট্রানজাকশন গুলো বেশি হয়ে যায়। এখানে অল্প আছে দেখে এফেক্টটা বোঝা যায়নি, 2600 আসছে। ওকে, দেন কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার ফিজিক্যাল ইনভেন্টরি, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার হাতে যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে লাস্টে গুলো আগে চলে যাবে, তাহলে প্রথম দিকের গুলো থাকবে। তাহলে আমার যেহেতু 300 এই ওপেনিং থেকেই থেকে যাবে, তাহলে ওপেনিং থেকে এখান থেকে থাকবে 300 at the rate of 7। তাহলে 300 × 7 = 2100 লিখলাম। আর্লিস্ট কস্ট রিলেটিং টু গুডস জানুয়ারি 1, 300 × 7 2100। এখন দেখুন লিফোতে দেখুন 2100 টাকা হলো ভ্যালু, আর এখানে পারপিচুয়ালে লিফোতে কত আসছিল 2300 টাকা। এখানে এসে দেখেন ডিফারেন্স হয়ে গেল, লিফোতে পারপিচুয়ালে হলো 2300 আর পিরিয়ডিক্যালে চলে আসলো 2100। অঙ্ক যদি আরো একটু বড় হতো, ট্রানজাকশন গুলো আরো যদি 2-4টা দিতাম, তাহলে ফিফো তো ডিফারেন্স হয়ে যেত। নাও দি ওয়েটেড অ্যাভারেজ দেখুন, আপনি এখন ওয়ার্কিং করতে হবে ওয়েটেড অ্যাভারেজে। আপনি ওপেনিং ছিল 400 ইউনিট, 60 টাকা করে 2800 পারচেজ করেছেন 2 বার, সেগুলো যোগ করে টোটাল ভ্যালু ছিল 6200 এবং কোয়ান্টিটি ছিল 800। অ্যাভারেজ হলো আমার 60 টাকা 75 পয়সা। সো দ্যাট অ্যাভারেজ এন্ডিং ইনভেন্টরি 300 ইউনিট ইন্টু 7.75 2325। এখন দেখুন পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে হয়েছে 2325 ওয়েটেড অ্যাভারেজে, এবং দেখেন পারপিচুয়ালি আসলো 2460, নট দি সেম। সো জিনিসটা বুঝতে হবে, পারপিচুয়ালে 2460 আর পিরিয়ডিক্যালে আসলো 2325, কারণ এখানের যে অ্যাভারেজটা এটা হলো টোটালের অ্যাভারেজ, সেই জন্য ডিফারেন্স হয়ে গেছে। আর ওখানকার অ্যাভারেজটা ছিল কিন্তু আফটার ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন, প্রত্যেকটা ট্রানজাকশনের পরের অ্যাভারেজ। জিনিসটা কি এভাবে কমপ্লিট করা যায় স্যার, যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেথডটা একটু মানে হার্ড টু ম্যানেজ বাট বেশি লেজিট আর কি, মোর লেজিট। আর পিরিয়ডিক্যাল যেটা ওইটার মধ্যে তো একটু ফ্রিকশনাল নাম্বার থাকে, কারণ আইসিবি থেকে স্যার
হ্যাঁ হ্যাঁ শেষ করে দেব। তো কারো কোনো বুঝতে অসুবিধা আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা দুটো অঙ্ক শেষ করলাম, পারপিচুয়ালে শেষ করলাম, পিরিয়ডিক্যালও শেষ করলাম, কিভাবে লিখতে হয় পিরিয়ডিক্যালে ভাষাগুলো একটু শিখলাম। এখানে দেখেন মোস্ট রিসেন্ট, কস্ট অফ পারচেজ, নেক্সট মোস্ট রিসেন্ট, আরেকটা থাকলে আবার লিখতাম নেক্সট মোস্ট রিসেন্ট। ওইভাবে করে ভাষা দিয়েও বুঝাতাম অথবা তারিখ দিয়েও বোঝানো যায়। আপনি ভাষা না লিখলেও হবে, কিন্তু লিখলে যারা একটু একটু দেখা যাবে কোনটা এটা ঠিক আছে স্যার, এটা ঠিক আছে ঠিক আছে। আর এটা যদি ছক করে করি তাহলে কি কোনো প্রবলেম হবে? আপনার সময় বেশি লাগবে। হয়েছে সবার? কোন কোশ্চেন আছে? বোঝেন নিয়ে আছেন কেউ? আসি স্যার। হ্যালো স্যার, তালেব আছে। ও তালেব স্যার, একটু কারো কোনো কোশ্চেন আছে নাকি আমরা এন্ড করে দিলাম? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন বলুন তাড়াতাড়ি। স্যার ওয়েট এভারেজে যে আমরা অ্যামাউন্টটা বের করছি 2460 টাকা, আপনি বলছিলেন এটার কথা বলছিলেন যে এটা কেন চেঞ্জ আসছে, আমি এটা মিস করে ফেলছিলাম। বলবেন কষ্ট করে যে আমার তিনটার মেথডের লাস্টে অ্যামাউন্ট গুলা ডিফারেন্স আসছে, আপনি একটা কথা বলছিলেন। আমি একটা কথা বলেছি যে এই যে ডিফারেন্স হলো এক এক মেথডে এক একটা ডিউ টু দি ভ্যালুয়েশন মেথড অফ এন্ডিং ইনভেন্টরি। ভ্যালুয়েশন মেথড এখানে করেছি, ফিফো মেথডে করেছি, এখানে লিফোতে করেছি, এখানে ওয়েটেডে করেছি, এই জন্য এটা ডিফারেন্স হয়েছে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ঠিক আছে, বাট দি ভ্যালুয়েশন মেথড ইজ ডিফারেন্স, লিফো ফিফো এন্ড ওয়েটেড অ্যাভারেজ। সেই জন্যই এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা পার্থক্য হয়ে গেছে মেথডের কারণে, ডিউ টু মেথড। আর এখানে কেন পার্থক্য হয়েছে? ডিউ টু ওটা ছিল পারপিচুয়াল, এটা ছিল পিরিয়ডিক্যাল। সেটা হলো আরেকটা মেথড, যে কাউন্ট মেথড। ওটা করি আমি প্রত্যেকটা ট্রানজাকশনের পরে, আর এটা করি এট দি এন্ড অফ দি পিরিয়ড। দিস দ্য ডিফারেন্স। সো আমরা নেক্সট অঙ্ক পরের ক্লাসে করব। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার।